নিজেকে অনুভব করতে হবে, অনুভবের উপরে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাকে আমার অনুভবের উপরে দাঁড়াতে হবে। আমাকে নিজের জীবনটাকে বুঝতে হবে যে জীবনটার উদ্দেশ্য কি? যেমন বেদান্তে ১ম এই শেখানো হয়, তোমার জীবনের উদ্দেশ্য কি? তুমি যখন জন্মেছো, তখন তোমাকে জীবনটাকে উপভোগ করতে হবে। জীবনটা সাধারণত মানুষ কিভাবে কাটায়? ভয়ে, ভয়ে কাটায়। যেমন স্বামী বিবেকানন্দ বলতেন যে, "সমাজ নামক ঈশ্বরকে সবাই পুজো করে।" যে অর্থাৎ কি সমাজের ভয়, সমাজকে ভয় পায় যে লোকে কি বলবে? তো আমি অনেক কাজ করি না শুধু এই ভেবে লোকে কি করবে? একটা জামা পরে বেরোবো, এই জামাটা অড হয়ে গেছে, এইখানে মানানসই না। লোকে কি বলবে? আমাদের মধ্যে এই ধরনের উদ্ভট, উদ্ভট মানে একটা কল্পনা থাকে। কল্পনার দরুন আমরা কিন্তু ভালো করে নিজের জীবনটাকে উপভোগও করতে পারি না। আমার যেটা ভালো লাগছে সবসময় করি না। সমাজের ভয়। তো তাই নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? সেটাকে ১ম এ বুঝতে হবে। জীবনটাকে কেন যাপন করব? জীবনটাকে কি উপভোগ করা শিখতে হবে। বেদান্ত এই জিনিসগুলো আমাদেরকে শেখায়। জীবনটাকে উপভোগ করা শেখায়। জীবনের লক্ষ্য স্থির করে দেয়। কিভাবে? বলছে এই যে প্রত্যেকটা দিন সমান যাবে না। দিনগুলো আপ ডাউন হতে থাকে। নানা সময় ভীষণ টাফ ডেজ আসে। তো টাফ ডেজ এর মাঝখানেও আমি নিজেকে কি করে স্থির রাখবো, সেটা আমাকে বেদান্ত শেখায়। এই বিজ্ঞানটা শেখায়। এই বিজ্ঞানটা কিভাবে শেখায়? বলছেন আমার পরিচয়টা শেখায়। পরিচয়টা কি শেখায়? বলছেন প্রত্যেকটা স্বামী বিবেকানন্দের একটা সুন্দর আছে, গল্প আছে। স্বামীজি বলতেন, আমি এক্সাক্ট দেশটার নাম ভুলে গেছি। স্বামীজি বলতেন যে খুব সম্ভবত পোল্যান্ড। তো পোল্যান্ড সম্বন্ধে স্বামীজি বলেছিলেন খুব সম্ভবত যে সেখান থেকে কিছু মানুষ তারা আমেরিকায় আসতো। তারা আহ, তাদের মাথা নিচু, তাদের মধ্যে কোনো কনফিডেন্স নেই। আমেরিকায় যখন আসতো তারা কাচুমাচু হয়ে থাকতো। আমেরিকা একটা স্বাধীন ভাব, সেখানে একটা স্বাধীনতার টগবগ করছে। তো সেই ইয়েটা আহ, ওদের খুব ভালো লাগতো। ধীরে ধীরে দেখা যেত সেই মানুষটা, যে মানুষটা সবসময় মাথা নিচু করে আছে, হেট মাথা হয়ে আছে, সেই মানুষটা কিন্তু ধীরে ধীরে পাল্টে যায়। ধীরে ধীরে পাল্টে যায়, পাল্টে গিয়ে একটা অন্য রূপ ধারণ করে। অবশ্য সে কি কনফিডেন্ট, তখন তাদের মাথা উঁচু, বুক চওড়া করে হাঁটে। আমেরিকায় থাকতে থাকতে সেই স্বাধীনতার ছোঁয়া পেতে পেতে রূপটা পাল্টে যায়। তো স্বামীজি বলতেন, স্বামীজি স্বাধীনতাটাকে সবসময় ভালোবাসেন এবং বেদান্ত কিন্তু বলে কি, প্রত্যেকটা মানুষকে বলে যে স্বাধীনতার বিষয়টা হবে, স্বাধীনতা তার দরকার। লাবণী কিছু প্রশ্ন করবে নাকি? তো স্বাধীনতার বিষয়টা দরকার। এই আমি আহ, আমি আমাকে স্বাধীন হতে হবে। স্বাধীনতাটা বলতে কি বুঝি? আমি যা করব তাই? বলছে না। স্বাধীনতা বলতে বলছেন তুমি প্রকৃতই তোমার, আমাদের মন কিন্তু সবসময় মনের মধ্যে একটা ডুয়ালিটি প্লে করে। যখন আমি খুব ভালো করছি, তখন মনের মধ্যে দেখবে একটা বিরোধমূলক চিন্তা, একটা নেগেটিভ চিন্তা, ছায়া একটা কিন্তু ঠিক থাকে। প্রচুর হাসছি যখন, যেমন একটা বাংলায় কথা আছে না? "যত হাসি তত কান্না" বলে গেছে রাম শর্মা। এরকম একটা ছড়া বলা হয় না? যে প্রচুর হাসছে, কেউ প্রচুর হাসছে, আনন্দ করছে, তখন বলা হয়, "এত বেশি হাসছো? কান্নাও কিন্তু পিছন, পিছন আসছে।" তা আমাদের মধ্যে সবসময় কিন্তু একটা বিরোধমূলক চিন্তা প্রত্যেকটা মুহূর্তে কাজ করে। যখন আমি সাকসেস পাচ্ছি, তখন সাকসেসের মধ্যে সবাই ভুলে যায়। কিন্তু কি, আবার আমি যদি আনসাকসেসফুল হয়ে যাই, যদি আমি ফেইল করি, এই চিন্তাটাও কিন্তু ভেতরে, ভেতরে চলতে থাকে। তার ফলে কি হয়? আমি কোন মুহূর্তটাকে ঠিক ভাবে উদযাপন করতে পারি না, উপভোগ করতে পারি না। বেদান্ত কি করে? আমার মনটাকে একটা স্টেবিলিটি এনে দেয়। বলে কিভাবে এনে দেয়? তো স্বামীজি বলতেন, এটা বেদান্তেরই কথা। তো স্বামীজির ভাষাটা এরকম ছিল। স্বামীজি বলতেন, "প্রত্যেকের ভেতরে সিংহ আছে। সেই সিংহটাকে বেরিয়ে আসতে দিতে হবে। এই আত্মা নামক সিংহের সাথে পরিচয় হতে হবে।" মানে আমরা কি করছি? নিজেকে ভেড়া বানিয়ে রেখেছি। তো এই নিয়ে বেদান্তের একটা বিখ্যাত গল্প আছে, ভেড়ার গল্প। যে একটা গল্পটা এরকম যে একটা
এক সিংহী তার সে গর্ভবতী ছিল। সে গর্ভবতী সিংহী একদিন শিকার ধরতে বেরিয়েছে। সে একটা হরিণকে শিকার করার জন্য লাফ দিয়েছে, কিন্তু কোনোভাবে সে মিস করেছে হরিণ এবং গিয়ে পড়েছে একটা পাথরের উপরে এবং পাথরের উপরে পড়ে তার পেটটা কেটে গেছে। তো কোনোভাবে একটা সিংহ শিশুর জন্ম হয় এবং সিংহী সেই জায়গাতেই মারা যায়। সিংহ শিশুটার যখন জন্ম হয়, সিংহ শিশুটা বড় হবে কি করে? সেখান দিয়ে তখন এক পাল ভেড়া যাচ্ছিল। সিংহ শিশুটা শিশু তো, সে নড়তে নড়তে আস্তে আস্তে ভেড়ার পালের সাথে মিশে গেছে। তো ভেড়াগুলো সিংহ শিশুটাকে নিজেদের ওই বাচ্চার মতন, ভেড়ার বাচ্চার মতনই ওটাকে লালন পালন করে বড় করতে লাগে। সিংহ শিশুটাও ওই ভেড়ার দুধ খেয়েই বড় হতে লাগে এবং ভেড়াদের মতনই তার স্বভাব হয়। আস্তে আস্তে কিছুদিন পরে কিন্তু সিংহ তো সিংহই, সে ধীরে ধীরে ও অন্যান্য অন্যান্য সিংহের মতন মানে সিংহের মতন তার চরিত্র না হয়, ভেড়ার মতন তার চরিত্র হয়ে গেল। তার ভেড়ার মতন চরিত্র হয়ে সে ইয়ে করতে লাগলো যে ঘাস খায়, কোনো আওয়াজ হলেই সে পালিয়ে যায়, দৌড়ে পালিয়ে যায়, ভয় ভয় সবসময় একটা ভয় ভয়। তো এইভাবেই তার জীবন কাটছে। সে নিজেকে ভেড়া বলেই মনে করে। অন্য ভেড়াগুলো ওকে সিংহ বলে রিকগনাইজ করে না। অন্য ভেড়াগুলো তাকে ভেড়া বলেই ভাবে সিংহ শিশু। সিংহ শিশুটা তখন কিন্তু পূর্ণবয়স্ক হয়ে গেছে। পুরো ফুল গ্রোন আপ। তো তখন একদিন সেই বনে, সেই জঙ্গলে একটা অন্য একটা সিংহ এসে হাজির হচ্ছে। তো সে এসে অবাক হয়েছে যে আরে কি হচ্ছে? ওই ভেড়ার পালের মধ্যে একটা সিংহ ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, ব্যাপারটা কি? এবং অন্য ভেড়াগুলো এই সিংহটাকে ভয় পাচ্ছে না, ওর গায়ে ঘোরাঘুরি করছে। তো সেই সিংহটা অবাক হয়েছে। তো ভাবলো এটা তো দেখতে হয় বিষয়টা কি। তো সে ঝাঁপিয়ে পড়েছে ওই ভেড়া সিংহটার উপর। এই নতুন সিংহটা, আগত সিংহটা ভেড়া সিংহের উপরে ঝাঁপিয়ে পড়েছে, গিয়ে ওটাকে ধরেছে। তো সমস্ত ভেড়া তো দৌড়ে পালিয়েছে। এই ভেড়া সিংহ ভয় পেয়ে পালাতে গেছে, তো তাকে গিয়ে সিংহটা ধরে ফেলেছে। তো বলছে আমাকে মেরো না, আমাকে খেও না তুমি। বলে তুমি ভয় পাচ্ছ আমাকে? বলে তুমিও তো সিংহ, তুমিও তো আমার মতো। তো এই সিংহটা, ভেড়া সিংহ, সে কিন্তু বিশ্বাস করছে না। তো এই আগত সিংহ কি করেছে, তাকে ধরে নিয়ে একটা জলাশয়ে গেছে, একটা পুকুরের পাড়ে গেছে। পুকুরের পাড়ে নিয়ে গিয়ে তাকে বলছে জলের মধ্যে তুমি দেখো, নিজের ছায়া দেখো, নিজেকে দেখো, নিজের রূপটা দেখো, আর আমার দিকে তাকাও, আমাকে দেখো, দেখো দুজনের মধ্যে কি কোনো পার্থক্য তুমি দেখতে পাচ্ছ? তো এই সিংহ, সেই ভেড়া সিংহ তখন জলের মধ্যে দেখছে নিজেকে, তার পাশে যে আগত সিংহ তাকে দেখছে, দেখছে আরে দুজনেরই তো একই রকম। ওরও কেশর আছে, আমারও কেশর আছে, ওর যেমন চেহারা আমারও তেমনই চেহারা, তো ও আর আমি তো এক। তো সিংহ, সেই আগত সিংহ তখন সিংহের গর্জন করে উঠেছে। বলছে, ওকে বলছে তুমি এভাবে গর্জন করো। বলে না না, আমি তো ভেড়াদের মতন ডাকি। বলে না না, তুমি ভেড়াদের মতো না, তুমি গর্জন করো, সিংহের গর্জন করো। তো সে তখন সিংহের গর্জন করার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না, যেহেতু সে এটাতে অভ্যস্ত নয়। সে আগত সিংহ তাকে এক টুকরো মাংস খেতে দিয়েছে, রক্তমাখা যখন মাংস খেতে দিয়েছে, তো ভেড়া সিংহ ভয় পাচ্ছে, বলে না না, এটা তো আমি খাই না। বলে এটাই তোমার খাদ্য, প্রকৃত খাদ্য, খাও, খেয়ে দেখো। তো রক্তের স্বাদ যখন পেয়েছে, মাংসের স্বাদ যখন পেয়েছে, তখন সেই ভেড়া সিংহ ডাক দিয়ে উঠেছে, সেই সিংহের গর্জন করে উঠেছে যে সে তার প্রকৃত পরিচয় খুঁজে পেল। এটা বেদান্তের একটা ক্লাসিক গল্প। এই গল্পটা আমাদেরকে কি শেখায়? বলছেন যে আমাদের মধ্যেও সেই, বলছেন আমি, আমি সেই আত্মা, আমি সেই আত্মা, আমি সেই পরমাত্মা। বলছেন আমি শুধু আমার এই রূপটা জানি। সিংহটা যেমন তার প্রকৃত
প্রকৃত মানে স্বরূপটা না জেনে, নিজেকে সিংহ বলে রিকগনাইজ না করে, নিজেকে এতদিন, সাউন্ড আসছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ মহারাজ, শোনা যাচ্ছে। হ্যাঁ তাহলে হ্যাঁ মহারাজ। শুভম, হ্যাঁ মহারাজ। শুভমকে একটু ওই, তাহলে ওই ইয়েটা কানেকশনটা, শুভমের একটু গন্ডগোল আছে, অডিও কানেকশনটা গন্ডগোল আছে, ওখানে অডিওটাকে তাহলে তোমার ঠিক করতে হবে। মহারাজ এসছে, মহারাজ কানেকশন আচ্ছা এসছে আচ্ছা এসছে আচ্ছা আচ্ছা, এসছে। ঠিক আছে ঠিক আছে। হুম। তো এই যে গল্পটা বলছিলাম, যে যেমন সেই ভেড়া সিংহ, সে ভেড়াদের মাঝে থাকতে থাকতে সব ভুলে গেছিল যে সে প্রকৃত সিংহ, সে ভুলে গেছে। ঠিক তেমনি আমরাও এই সংসার ব্যবহার করতে করতে নিজেকে জীব বলে ভাবতে ভাবতে, নিজেদের সমস্যা, নিজেদের দুর্গতি, নিজেদের ঝামেলা ঝঞ্ঝাট, নিজেদের ভালো লাগা মন্দ লাগা, এই সমস্ত কিছুকে ভীষণ সত্য বলে ভাবতে ভাবতে এটাই আমার কাছে সত্য স্বরূপ হয়ে গেছে। আমি ভুলে গেছি যে আমি আত্মা, আমি ভুলে গেছি যে আমি চৈতন্য স্বরূপ। তো এখানে কি বলছেন, এখানে গুরু বলছেন, গুরু যেন সেই আগত সিংহের মতো, তিনি এসে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার স্বরূপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। বলছেন তুমি আত্মস্বরূপ, তুমি তো সিংহ, তোমার ভেতরে সেই তেজ জ্বলছে, সেই আলো জ্বলছে, সেই আগুন জ্বলছে, প্রকাণ্ড আগুন জ্বলছে। সেই সেই আগুনটার সাথে তুমি একাত্ম, ওটাই তোমার স্বরূপ। তোমার মধ্যে বাস্তবিক কোনো অন্ধকার নেই, তোমার মধ্যে কোনো ধোঁয়া নেই। কিন্তু কি, আমরা কি বলবো যে না, আমি তো আমার জীবনে দেখছি এগুলো প্রত্যেকটা বাস্তব। বলছেন এগুলো সবই তোমার কল্পনা, এগুলো একটাও বাস্তব না। বলে কিভাবে বুঝবো? আমি তো অনুভব করছি, আমি তো ব্যথা অনুভব করি। বলে হ্যাঁ, সে ব্যথা অনুভব তো তুমি স্বপ্নেও করো। স্বপ্নের মধ্যেও তুমি যখন দেখো যে তুমি খেলতে নেমেছো, ফুটবল খেলছো, ফুটবল খেলতে গিয়ে কেউ আমাকে ফাউল করলো, আমি ছিটকে পড়লাম, আমার কিন্তু লাগে। স্বপ্নে তো আমি বিছানার মধ্যে নরম বিছানায় শুয়ে আছি, কিন্তু আমি কিন্তু স্বপ্নের মধ্যে যখন ফাউল করে ধাক্কা খেয়ে পড়ে যাই, আমাকে ট্যাকেল করে যখন ফেলে দেয়, তখন কিন্তু স্বপ্নের মধ্যেও কিন্তু আমি ব্যথা পাই, আমি কিন্তু ব্যথাটাকে ফিল করি। সেই ব্যথাটা কি ফিজিক্যালি ফিল করি? ফিজিক্যালি ফিল করা তো সম্ভব না। কিন্তু সেই মুহূর্তে হয়তো প্রচন্ড ব্যথা, এমন জোরে ব্যথা পেয়েছি যে আমার সেই স্বপ্নটা সেই মুহূর্তে ভেঙে গেল ব্যথার যন্ত্রণায়। যখন স্বপ্নটা ভেঙে যায় তখন দেখি না, ব্যথা তো পাইনি, আমি তো স্বপ্ন দেখছি, বিছানায় শুয়ে আছি। কিন্তু তখনও কিন্তু আমার কাছে স্মৃতি তাজা যে না, আমি ব্যথাটা পেয়েছিলাম। কিন্তু আমি জানি কি, যে ওটা আমার স্বপ্ন ছিল। স্বপ্নের মধ্যে আমি ভেবে নিয়েছিলাম, কল্পনা করে নিয়েছিলাম যে আমি ব্যথা পেয়েছি। স্বপ্নের অবস্থাটা ভেঙে যাওয়ায়, জাগ্রত অবস্থায় চলে আসায় আমি জেনেছি যে আমি প্রকৃত ব্যথা পাই। ঠিক একইভাবে এই জাগ্রত অবস্থায় যে আমার ব্যথা বেদনা, আমার অসুবিধা, আমার সমস্যা, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার পরিচয়, আমার কীর্তিকলাপ, আমি এই করেছি, আমি এই জেনেছি, আমি অমুক হয়েছি, আমি তমুক করেছি, প্রত্যেকটাই আমার কল্পনা। বলে যখন আত্মজ্ঞান লাভ হয়, যখন আধ্যাত্মিক জাগরণ হয়, সে প্রকৃত জাগরণ হয়, যেটাকে উপনিষদ বলছে উত্তিষ্ঠিত জাগ্রত, যে তুমি ঘুমিয়ে আছো, ওঠো জাগো। ওঠো, বলুন কিসের থেকে উঠবো? আমি তো জেগেই আছি, জাগ্রত অবস্থায় তো আমি বেদান্ত চর্চা করছি, ধ্যান ধারণা করছি। বলে না না, এটাও তোমার কল্পনা, তুমি তোমার কল্পনার মধ্যে জেগে আছো, তুমি তোমার কল্পনায় জেগে আছো, প্রকৃত তুমি জেগে নেই। যেমন অনেক সময় ছোটবেলায় এইসব হয় অনেকের, আমারও হয়েছিল, যে ছোটবেলা হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে এই এখন অনেক বাড়িতে লোক এসছে, হ্যাঁ এখনই আসবে, তাড়াতাড়ি উঠলাম, ধর্মড়িয়ে উঠলাম, ভোরবেলা ভাবলাম, ভোরবেলা উঠেছি, উঠেই হয়তো ব্রাশ করতে শুরু করলাম, তখন হয়তো বিকেলবেলা সন্ধ্যা হতে চলেছে, হ্যাঁ ব্রাশ করতে শুরু করলাম, হ্যাঁ ভোরবেলা এখন লোকজন আসবে। স্বপ্নের মধ্যে দেখছি মা বলছে হ্যাঁ লোকজন এখনই, আত্মীয়টা আসবে, তুই তাড়াতাড়ি রেডি হয়, রেডি হতে যাচ্ছি। কেন? বলে কোনটা স্বপ্ন কোনটা জাগরণ আমি গুলিয়ে ফেলি। ঠিক তেমনি আমরাও কিন্তু প্রত্যেক মুহূর্তে গুলিয়ে ফেলি, এত বেশি আমরা জগৎ ব্যবহার করি, এটাকে ভীষণ সত্য বলে
ধারণা করতে করতে আমরা গুলিয়ে ফেলি। আমরা মনে করি এটাই সত্য, এই জগৎই চিরসত্য। বুঝলেন? যখন প্রকৃত আধ্যাত্মিক জাগরণ ঘটে, তখন বুঝি যে না, না, এই জগৎ কিছু সত্য না। আমি যেভাবে জগৎকে ধারণা করছি সেইভাবে সত্য না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই হচ্ছে একটা শ্লোক আছে শঙ্করাচার্যের, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরা। হচ্ছে পূর্ণ শ্লোকটা। তো শ্লোকের প্রথম অংশটা যেটা বলা হয় যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বলছে এক ব্রহ্মই সত্য, এক আমি, আমি ব্রহ্মরূপেই সত্য, এই জগৎ ব্রহ্মরূপেই সত্য। জগৎকে আমি যেভাবে প্রত্যক্ষ করছি, এই সংসারকে যেভাবে প্রত্যক্ষ করছি, সেই রূপে সংসার সত্য নয়, এটা মিথ্যা। অর্থাৎ আমার কল্পনা, আমার কল্পনাতেই রশিটা যেমন সাপ হয়েছিল অন্ধকার রাস্তায় যেতে যেতে, রশিটাকে যেমন আমি সাপ ভেবে চিৎকার করে উঠেছিলাম, ভয় পেয়েছিলাম, ঠিক তেমনি বলছেন এটা কি, এটা ওটাই, যে অন্য কিছু নেই, অন্য কোথাও অন্য কোনো কিছুই নেই। শুধু কি আছে বলছেন, একটাই জিনিস আছে, একটা সত্যই আছে। সেই এক সত্যটাকেই অনুভব করতে হবে আমাকে। ওই সমস্ত কল্পনার হাত থেকে আমাকে মুক্তি লাভ করতে হবে। ঘুম থেকে জেগে উঠতে হবে, এই কল্পনার ঘুম থেকে আমাকে জেগে উঠতে হবে। যেটাকে আমি জাগ্রত অবস্থা বলি, সেটাও কিন্তু প্রকৃত আমার অবস্থা নয়, আমার স্বরূপ নয়। এই অবস্থা থেকে আরেকটা জাগরণ, যেটা বলছে যে প্রকৃত চেতনা লাভ কর। সেটাই এই বেদান্ত চর্চা করতে করতে কি হয়, একটা সময় হঠাৎ দেখি গুরু কৃপায় আমার এই এই ঘুমটাও যেন ভেঙে, জাগ্রত অবস্থাটাও ভেঙে। তখন কি হয়, তখন ওই পূর্ণ শ্লোকটাকে আমি অনুভব করি প্রাণ দিয়ে, যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। মানে জীব ব্রহ্ম ছাড়া অন্য আর কিছুই নয়। অর্থাৎ আমি ব্রহ্মই, আমি ব্রহ্ম ছাড়া অন্য আর কিছুই নই। এই সংসারও ব্রহ্মই, এই সংসার কখনোই ব্রহ্ম ছাড়া অন্য কিছুই হয়নি। সেই ব্রহ্মকেই আমি সংসার বলে ধারণা করছি মাত্র। যেমন রশিটাকে আমি সাপ বলে ধারণা করেছিলাম, সেটা আমার ভ্রান্তি ছিল। ঠিক তেমনি ব্রহ্মকেই আমি সংসার বলে ধারণা করেছি, এটা আমার ভ্রান্তি। সেই ভ্রান্তিটা মানে সরে যায়, ভ্রান্তিটাকে সরাতে হবে। বেদান্ত কি করে, আমাদের সমস্ত ভ্রান্তি কাটিয়ে দেয়। তো আরেকটা কথা একটু বলি, যে কিভাবে হয় জিনিসটা। যখন আমরা ধ্যানের অভ্যাস করি, তখন কি হয়, আমরা স্থির হয়ে বসি। তো স্বামীজির একটা কথা আছে, স্বামীজি বলতেন যে তৈল ধারা, যেটা আধ্যাত্মিক জগতে বলা হয়, যে তৈল ধারাবত ধ্যান। কিরকম, যে তৈল ধারাবত বলছেন, একটা ওয়াটার ফ্লো আর তেলের ধারা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যখন জল আমি এক পাত্র থেকে আরেক পাত্রে ঢালি, জলটা ঢকঢক করে ইন্টারাপ্টেড ফ্লো, ওটা ঢকঢক করে পড়ে। তেল যদি একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ঢালি, সেটা কিন্তু ইউনিফর্ম ফ্লো হয়, সেখানে কোনো ইন্টারাপশন থাকে না, একটা ইউনিফর্ম ভাবে পড়তে থাকে। ঠিক তেমনি ক্রমাগত আমি যদি চিন্তা করতে থাকি যে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সোহম, স্বামীজি বলতেন জপ করতে থাকো, সোহম সোহম, আমি সেই, আমি সেই, জপ করতে থাকো। ক্রমাগত নিজেকে বলতে থাকো যে আমি সেই চেতন স্বরূপ ব্রহ্ম, আমি এছাড়া আর কিছুই নই। এইভাবে যখন আমি ধারণা করি, আমার যখন ধারণাটা দৃঢ় হতে থাকে, তখন কি হয়, এই সমস্ত ভ্রান্তি সরে যায়। কি হয়, যখন ধ্যানে বসি, ধ্যানে বসার সময় কি হচ্ছে, মন, মন যেন জলের ঢেউয়ের মতো। সমুদ্রের যেমন প্রচুর ঢেউ থাকে, ঠিক তেমনি মনটাও দেখবে সবসময় একটা ঢেউ, ওয়েভ। এখানে নানা ধরনের ওয়েভ আছে, নানা ধরনের চিন্তা ভাবনা আছে। ধ্যানে বসলে কত রাজ্যের চিন্তা ভাবনা মনের মধ্যে ভিড় করতে থাকবে, প্রথম হাজার হাজার চিন্তা। দেখবে এমনিতে যখন তুমি তুমি বসে আছো, গান শুনছো, কথা বলছো, তখন যেন তুমি ততটা চঞ্চল নও। যখন তুমি ধ্যানে বসবে, তখন যেন মনে হবে আমি অনেক বেশি চঞ্চল। বাস্তবিক কি, আমরা সাধারণভাবে মনের দিকে তাকাতেই জানি না। আমি আমাকে নিজেকে দেখি না, নিজের মনটাকে আমি দেখি না। সেই জন্য আমি আমি যে চঞ্চল সেটাকে অনুভবই করি। ধ্যানের মধ্যে প্রথম মানুষ
এইটা অনুভব করে যে আমার মনটা বাস্তবিক চঞ্চল, আমার মনের মধ্যে কত ঢেউ আছে, কত তরঙ্গ আছে, সেটা প্রথম অনুভব। অবশেষে কি হয়, আস্তে আস্তে তরঙ্গের সংখ্যা কমতে থাকে। যত আমি শান্ত হতে চাই, কোন একটা বিশেষ চিন্তাকে, বলছে শান্ত হওয়ার একটা নিয়ম কি, কোন একটা বিশেষ চিন্তাকে বড় করতে থাকে। যেমন একটা গল্প আছে না, যে বীরবলের গল্প, যে আকবরের রাজসভায় এক মহা পণ্ডিত এসছে। সে এসে বলছে, একটা ধাঁধা দিয়েছে, যে আমি একটা দাগ টেনে দিলাম রাজসভার মাঝখানে, সে একটা দাগ টেনে দিয়েছে। বলছেন এই দাগটাকে কেউ না ছুঁয়ে, না কেটে, এই দাগটাকে কেউ ছোট করতে হবে। তো আকবরের রাজসভায় নবরত্ন ছিল, বিরাট পণ্ডিত পণ্ডিত ব্যক্তিরা ছিল, সব জায়েন্টসরা ছিল, তারা কেউ পারছে না। এমন সময় বীরবল এসছে। তো বীরবলকে আকবর জানতেন যে সব থেকে বুদ্ধিমান। তো বীরবল বলছেন, বীরবল তুমি কি পারবে এই দাগটাকে না ছুঁয়ে, না কেটে, না মুছে ছোট করে দিতে? বলে হ্যাঁ, অবশ্যই। কি করতে হবে? ওই দাগটার পাশে বীরবল আরেকটু বড় দাগ টেনে দিলেন। যে বড় একটা দাগ টেনে দিলেন, তখনই আগের দাগটা ছোট হয়ে গেল। তো ওই দাগটাকে স্পর্শও করতে হলো না, পাশে কি করলেন, একটা বড় দাগ টেনে দিলেন। ঠিক তেমনি একইভাবে আমরাও যখন কোনো একটা চিন্তাকে ক্রমাগত করতে করতে সেটাকে বাড়িয়ে তুলতে থাকবো, তখনই দেখব আমাদের অন্য হাজার চিন্তা আস্তে আস্তে কমে একটা ছাতার নিচে আসছে। মানে ওই যে চিন্তাটাকে আমি ফোকাস করছি, যে চিন্তাটাকে আমি বাড়িয়ে তুলছি, যে চিন্তাটাকে আমি ইম্পর্টেন্স বেশি দিচ্ছি, সেটাই আমার বাড়ছে। আমাকে প্রত্যেক মুহূর্তে কি হয়, প্রত্যেক মুহূর্তে আমরা অ্যাওয়্যার থাকি, আমাদের অ্যাওয়ারনেস কাজ করে, আমাদের সচেতনতা কাজ করে। যখন আমি গান শুনি, তখন কি হয়, আমার আমার শ্রবণের উপরে আমি কিন্তু জোর দিই। আমার অ্যাওয়ারনেসটা সম্পূর্ণ, আমার মনটা সম্পূর্ণ অ্যাওয়ার থাকে সেই গানটা শোনার জন্য। শুনতে চাইছি গান। তখন কি আমার অন্য অর্গানগুলো কাজ করে না? অন্য সেন্স অর্গানগুলো কাজ করে না? করে। কিন্তু সমস্ত কিছুই আমি যেন শুষে, আমি সেই শ্রবণ যন্ত্রে লাগিয়েছি। শুধু শুনবো গানটা। গানটাকে প্রাণ ভরে যখন এভাবে শুনতে থাকি, তখন কোন অজান্তে আমাদের চোখ বন্ধ হয়ে যায়, আমরা নিজেরাও জানি না। দেখবে সেইভাবে যখন গান শোনো, তখন হয়তো পায়ে মশা খাচ্ছে, সেটা টেরও পাওয়া যায়। আমি আমার সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা কোনো এক জায়গায় নিয়োজিত করছি। বুঝলেন? এই যে ঠিক একইভাবে আমি ধ্যানের মধ্যেও কি করতে থাকি, কোনো একটা চিন্তাকে বলিষ্ঠ করো। সেই একের চিন্তা, ব্রহ্ম চিন্তাকে বলিষ্ঠ করো। যখন আমি বলিষ্ঠ করতে থাকবো, ধীরে ধীরে বাড়াতে থাকবো, ওটাকে বড় করতে থাকবো, তখন দেখবো সমস্ত কিছু ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। আস্তে 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 আমার মনটা অন্য সমস্ত চিন্তাকে ছেড়ে এক জায়গায় আসছে। ঢেউয়ের সংখ্যা কমতে থাকে। অবশেষে কি হয়, এমন একটা অবস্থা হয়, বলছেন একটা প্রদীপের মধ্যে তেল ঢেলে রাখলে কি হয়, বলছে তেলটা কিন্তু ভাইব্রেট করে না, প্রদীপটা স্থির হয়ে আছে, তেলটা স্থির হয়ে আছে। বলছেন সেই তৈল আধার স্বরূপ হয়ে থাকে। যে আমার মনটা বলছেন যেন এই ব্রহ্মচিন্তনকে ধারণ করে রেখেছে। মানে সেইভাবে আমাকে বলছেন আমি সেইভাবে নিজের মনটার মধ্যে ধরে রাখবো শুধু ব্রহ্মচিন্তন। ধ্যানে যখন বসবো, ধ্যানে বসে শুধু ব্রহ্মচিন্তনটা ধরে রাখবো, এবং কোনো অন্য কোনো চিন্তার দ্বারা ইনফ্রিঞ্জ হবে না, এসে ডিস্টার্ব করবে না, ওটাকে তাড়িয়ে দেবে না। বলুন, ওই একটু অভ্যাস করতে করতে এটা হয়। কি বললাম, অভ্যাসটা কিভাবে হবে? শুরুটা হচ্ছে প্রথমে বোঝো যে তুমি চঞ্চল, তারপরে একটু শান্ত হওয়ার চেষ্টা করো। শান্ত হওয়ার চেষ্টা করার নিয়মটা কি, একটা দাগকে ছোট করতে হলে পাশে আর একটা বড় দাগ টেনে দিতে হবে। ঠিক তেমনি ওই আমার হাজার চিন্তাকে শান্ত করার জন্য কি করতে হবে, আমাকে কোনো একটা চিন্তাকে ফোকাস করতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে। তখনই আমার হাজার চিন্তা আস্তে আস্তে শান্ত হবে। যেমন ধরো ছোটদের ক্লাসগুলোতে হয়, সব বাচ্চাগুলো কথা বলছে,
তখন কি হয়, বলে টিচার ঢুকলো ক্লাসে, ঢুকে একটা ধমক দিল, এই চুপ কর সব। টিচারের এমন জোরে চিৎকার, সেই গলার আওয়াজে অন্য সব আওয়াজগুলো তখন থেমে যায়। ঠিক তেমনি আমাদেরকেও কি করতে হবে, কোনো একটা চিন্তাকে বারবার ফোকাস করে যেতে হবে। যখন বারবার একটা চিন্তাকে ফোকাস করতে থাকবো, তখন সমস্ত কিছুই আস্তে আস্তে কমতে থাকবে। সেই জিনিসটা হবে তখন। তারপরে তখন আমি অনেকটাই শান্ত অনুভব করব, নিজের মধ্যে শান্ত অনুভব করতে হবে। অবশেষে কি, সমস্ত চিন্তা থেমে গিয়ে শুধু এক ব্রহ্মচিন্তনই থেকে যাবে। সেই ব্রহ্মচিন্তন, বলছেন ব্রহ্মচিন্তন তখন চিন্তন রূপে আছে, চিন্তা করছি, মানে আমি আর একটা বিষয়, ব্রহ্মকে আমি বিষয় বানিয়ে সেই চিন্তা করে যাচ্ছি। তো আমি এবং বিষয়টা দুটো আলাদা। যেমন আমি একটা জামা পরেছি, তো আমি এবং আমার জামা দুটো কিন্তু আলাদা, দুটো একই রকম, প্রায় এক। আমার জামাটাও যদি কেউ ধরে, আমি বললাম তুই আমাকে ছুলি কেন, হ্যাঁ, কিন্তু কি আমি তো কখনোই জামা নই। ঠিক তেমনি আমি চিন্তা করছি, তো আমি এবং সেই চিন্তনীয় বিষয় দুটো আলাদা আছে, এখানে একটা সেপারেশন আছে। চিন্তার গভীরতাটা বাড়তে বাড়তে কি হয়, বলছেন আমি ভাবটা সরে যায়, তখন আমি কর্তা রূপে আর থাকে না, বিষয়বস্তুটাই প্রজ্বলিত হতে থাকে, অর্থাৎ বড় হতে থাকে। তখন আমার আমি ভাবটা, আমি চিন্তা করছি, আমি চিন্তক, আমি চিন্তা করছি, আমি ধারণা করছি, আমি ধ্যান করছি, এই ভাবটা থাকে না। তখন শুধু ধেয় বস্তুটা, শুধু ওই বস্তুটাই থাকে। সেই বস্তুটাই অবশেষে কি হয়, সেই বিষয় রূপ থেকে সে তখন চৈতন্য রূপ ধারণ, কনসাস, ওটাই কনসাস রূপ ধারণ করে, ওটাই জ্ঞানে পরিণত। ধীরে ধীরে এই জিনিসটা হতে থাকে, যে এই যে টোটাল প্রসেসটা, এই প্রসেসটাকে আমাকে অভ্যাস করতে হবে। একটু যদি আমরা অভ্যাস করতে থাকি, তখনই দেখবো এই জিনিসগুলো আমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। সবসময় নিজেকে, প্রথমে কি বললাম, আজকে আলোচনাটা শুরুতেই করলাম, যে আমাকে নিজেকে বারবার বলে যেতে হবে, বারংবার বলে যেতে হবে, যে আমার সমস্ত ভীতি, সমস্ত ভুল ধারণা, সমস্ত কিছু ত্যাগ করতে হবে। নিজেকে শুধু আমি চেতন রূপ, ব্রহ্ম বলে ধারণা করি, এবং ক্রমাগত সেই কথাটাকে বিশ্বাস করে আমি এই ধারণাটা চালিয়ে যাব। কখন ভাববো, বিশেষ করে যখন আমি ধ্যান ধারণা করছি, অন্তত দিনের মধ্যে অন্তত 15-20 মিনিট তুমি ধ্যান করো, অন্তত মিনিমাম মিনিমাম 15 মিনিট তুমি ধ্যান করো। প্রথম প্রথম ধ্যান হবে না, চিন্তা নেই, বসে থাকবো জোর করে। করতে করতে দেখবে সবকিছু হতে শুরু করেছে, হতে হতে তুমি পাল্টে যাবে। অবশেষে দেখবে বিষয়টা সহজ হয়ে আসছে, এবং তখনই দেখবে ধীরে ধীরে অনুভূতির জগতে তুমি প্রবেশ করতে শুরু করেছো। যেমন স্বপ্নটা ভেঙে গেলে আমার কোনো আফসোস হয় না, জগতের ভ্রান্তিটাও যখন চলে যাবে, এই জগৎ নামক, সংসার নামক ভ্রান্তিটা যখন চলে যাবে, তখনই তুমি মুক্ত, স্বাধীন, তখনই তুমি প্রকৃত এনজয় করবে। তাই একটা সুন্দর কথা আছে, জ্ঞানী কি করে, যেমন আমাদের যিনি প্রেসিডেন্ট মহারাজকে জিজ্ঞেস করলাম, মাটি জ্ঞান হলে পরে কি হয়। আমি যখন ছোট ছিলাম তখন জিজ্ঞেস করছিলাম, মহারাজ হাসতে হাসতে বলছিল যে জ্ঞান হলে কি হবে। জ্ঞান জ্ঞান হলে, যার জ্ঞান হচ্ছে সে হাসে, সে নিজের মূর্খতায় হাসে। বিষয়টা কি, তুমি অন্ধকার রাস্তায় যেতে যেতে সাপ দেখেছো, রশিটা তো কখনো সাপ হয়নি, সাপের ধারণাটা তোমার ভ্রান্তি ছিল। তুমি যখন জানলে যে ওই সাপের ধারণাটা ভ্রান্তি, তো সে ভ্রান্তি দূর হলো, তখন তুমি নিজের মূর্খতায় কি করবে, কেন যে সাপ দেখলাম, তুমি নিজের মূর্খতায় তুমি বোকার মতন হাসবে, তখন সত্যি আমি মূর্খ ছিলাম। সেখান থেকেই এনজয়মেন্ট শুরু, সেখান থেকে জীবনটা পাল্টে যেতে শুরু, প্রকৃত জীবন শুরু। বেদান্তের লক্ষ্য হচ্ছে আমাদেরকে প্রকৃত জীবন। এই হচ্ছে আজকের আলোচনা।